দেখ তিনটে প্ল্যান্ট হতে পারে, থ্রি টাইপস অফ প্ল্যান্ট হতে পারে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু লোকালিটি। তো তিন ধরনের প্ল্যান্ট কি কি? ফার্স্ট ইজ জেরোফাইটিক প্ল্যান্ট, যারা ডেজার্টে একবারে থাকে। ফার্স্ট ইজ দা জেরোফাইটিক প্ল্যান্ট, জেরোফাইটিক। তো জেরোফাইটিক প্ল্যান্ট মানে কারা? তারা ডেজার্টে থাকবে। আর একটা কি হচ্ছে সেমি এরিড প্ল্যান্ট। সেমি এরিড প্ল্যান্ট মানে সেমি ড্রাই কন্ডিশনে থাকবে, এরা ডেজার্টে থাকে না। যেমন স্যাকারাম, আখ। হ্যাঁ, সেটা হচ্ছে সেমি ড্রাই কন্ডিশনে থাকে। যারা সেমি ড্রাই কন্ডিশনে থাকে সেদের এক ধরনের প্ল্যান্ট। আর একটা হচ্ছে মেসোফাইটিক প্ল্যান্ট। মেসোফাইটিক প্ল্যান্ট, মেসোফাইটিক প্ল্যান্ট মানে যেখানে জলের কোনো ক্রাইসিস নেই, যেটা আমাদের এখানে পাওয়া যায়। তো যারা ডেজার্টে থাকে তাদের এই অ্যানাটমি দেখা যায় না। ব্রাঞ্চ অ্যানাটমি কাদের দেখা যায়? সেমি ড্রাই কন্ডিশন বা সেমি এরিড কন্ডিশনে যারা থাকে, যেখানে জলের ক্রাইসিস আছে বাট ডেজার্টের মতো কন্ডিশন নেই। তো মেসোফাইটিক প্ল্যান্টের কি হয়? এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল, সেন্টারে কি থাকে? ভাস্কুলার বান্ডল, ভিভি, ভাস্কুলার বান্ডল। আর এখানেও ঠিক তেমন ভাস্কুলার বান্ডল থাকবে। এই ভাস্কুলার বান্ডল, মেসোফাইটিক প্ল্যান্টে যদি জলের ক্রাইসিস নেই, তাই ভাস্কুলার বান্ডল চারদিকে কি রয়েছে? এরকম ছোট ছোট পেরেনকাইমা, যেগুলো বলে স্পঞ্জি পেরেনকাইমা। কি বলা হয়? স্পঞ্জি পেরেনকাইমা, স্পঞ্জি পেরেনকাইমা। ওকে। অ্যান্ড পেরিফেরিতে কি থাকে? এরকম লম্বা করে রয়েছে, লম্বা লম্বা প্যালিসেড পেরেনকাইমা। পেরেনকাইমা টিস্যু যেগুলো হয়, পেরেনকাইমা টিস্যু যা পার্মানেন্ট টিস্যু। তো টু টাইপস অফ পেরেনকাইমা টিস্যু হয়, একটা হচ্ছে প্যালিসেড, একটা হচ্ছে স্পঞ্জি। যেগুলো প্যালিসেড পেরেনকাইমা হয় সেগুলোর মাঝখানে কোনো ইন্টারসেলুলার স্পেস নেই, রাইট? সো প্যালিসেড পেরেনকাইমার মাঝখানে দেয়ার ইজ নো ইন্টারসেলুলার স্পেস। হাউএভার ইন দ্য স্পঞ্জি পেরেনকাইমা সেখানে কি রয়েছে? ইন্টারসেলুলার স্পেস রয়েছে। আর এই প্যালিসেড পেরেনকাইমা দিয়েই আলটিমেটলি কি তৈরি হয়? স্টোমাটা। এটা হচ্ছে স্টোমাটা। তো যারা মেসোফাইটিক প্ল্যান্ট তাদেরটা আগে বুঝে নি। ভাস্কুলার বান্ডল দিয়ে কি আছে? জল আসে। এই জলটা এই পথ দিয়ে এসে এখানে পৌঁছে যাবে ওয়াটার, ডটেড ডটেড ওয়াটার পৌঁছে গেল। আর বাইরে থেকে CO2 স্টোমাটা দিয়ে ঢুকে এখানে চলে এলো। তো এখানে মেসোফিল টিস্যুর মধ্যে তোর গ্লুকোজ ফর্মেশন হয়ে যাবে, C3 সাইকেল করে নর্মাল প্রসেস, ফটোসিনথেসিস হয়ে যাবে। কিন্তু এখানে প্রবলেমটা কি? এখানে হচ্ছে ওয়াটার লসের পরিমাণ অনেক বেশি। তো ডিউরিং ফটোসিনথেসিস লস অফ ওয়াটার অনেক বেশি হয়, ট্রান্সপিরেশন অনেক বেশি হয়। কিন্তু যারা জেরোফাইটিক মানে যারা সেমি ড্রাই কন্ডিশনে থাকে, তাদের ক্ষেত্রে যদি ওয়াটার লস হয়ে যায় তাহলে কি হবে? মরে যাবে গাছটা। তো টু প্রিভেন্ট দ্য ওয়াটার লস, এখানে জাস্ট অ্যানাটমিটা চেঞ্জ করেছে দেখো। ভাস্কুলার বান্ডল সারাউন্ডেড বাই, ভাস্কুলার বান্ডল সারাউন্ডেড বাই প্যালিসেড প্যারেনকাইমা, একটা থিক বান্ডল শীট তৈরি করেছে। এটা মেনলি কি দিয়ে তৈরি হয়েছে? প্যালিসেড প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়েছে। যার জন্য কি হচ্ছে? ইন্টারসেলুলার স্পেস নেই, জলটা বেরোতে পারছে না। আর পেরিফেরির দিকে কি থাকছে? স্পঞ্জি প্যারেনকাইমা। এবং এখানে স্টোমাটা এখানেও রয়েছে। ওকে। তো এই স্টোমাটা দিয়ে কি কার্বন ডাই অক্সাইড এখানে চলে আসবে, কিন্তু জল কি যেতে পারবে? জল তো যেতে পারবে না, কারণ জল এইখানে এসে ব্যাকে ফিরতে হবে, কারণ তার চারদিকে একটা থিক লেয়ার হয়ে গেছে। তো জল আর কার্বন ডাই অক্সাইড যদি এক জায়গায় না থাকে, ফটোসিনথেসিস হবে না। এটা কি করতে চেয়েছিল? এরা বেসিক্যালি চেয়েছিল যে ওয়াটার লসটাকে প্রিভেন্ট করতে। এই জন্য কি করলো, মানে ওয়াটার লস, টু প্রিভেন্ট দ্য ওয়াটার লস, সেমি এরিড প্ল্যান্ট আর সেমি ড্রাই কন্ডিশনে যে প্ল্যান্ট গুলো থাকে, দ্য ভাস্কুলার বান্ডল সারাউন্ডেড বাই থিক বান্ডল শীথ। এই বান্ডল শীটটা, এই যে মোটা লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি প্যালিসেড প্যারেনকাইমা, এটা হচ্ছে বান্ডল শীট। যার জন্য জলটা বেরোতে পারছে না। তো এইটা এই যে অ্যানাটমিটা দেখতে পাচ্ছেন, এই অ্যানাটমিটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। দ্যাট ইজ ক্রাঞ্চ অ্যানাটমি, দ্যাট ইজ ক্রাঞ্চ অ্যানাটমি। সায়েন্টিস্ট ক্রাঞ্চ ফার্স্ট এবার ডিসকভার করেছিল, তার নাম অনুসারে এই অ্যানাটমিটার নাম হলো ক্রাঞ্চ অ্যানাটমি। মানে বেসিক ডিফারেন্সটা বোঝা গেল যে বান্ডল শীটটা ঠিক হয় এবং প্যালিসেড প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, যার জন্য ওয়াটার লসটা প্রিভেন্ট করে, ওয়াটারটা বেরোতে পারে না। তো এইটা সলভ করার জন্য কি করা হলো, যে সাইকেলটা এরা ফলো করে, তাদের তো কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটারটাকে মিক্স করতে হবে, একটা জায়গায় আনতে হবে। তার জন্য তারা যেটা করলো সেটা এক ধরনের সাইকেল ফলো করলো, যে সাইকেলটার নাম দেওয়া হলো C4 সাইকেল। C4 সাইকেল কি করলো দেখ ভালো, খুবই ইজি সাইকেল। তাহলে দুটো এরিয়া রয়েছে, একটা মেসোফিল টিস্যু, মেসোফিল মানে যেখানে তো কার্বন ডাই অক্সাইড পৌঁছে যাচ্ছে, আর একটা হচ্ছে বান্ডল টিস্যু।
মেসোফিল টিস্যুর মধ্যে কি ঢুকলো? কার্বন ডাইঅক্সাইড ঢুকেছে। এই কার্বন ডাইঅক্সাইড কি করছে? ফসফোএনল পাইরুভেট। নাম কি? ফসফোএনল পাইরুভেট। ফসফোএনল পাইরুভেটে সাথে রিয়াকশন করে, মানে এখানে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন কি করছে? ফসফেনল পাইরুভেট, দেন তৈরি করছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিসে কনভার্ট হচ্ছে? ম্যালিক অ্যাসিড। মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের চারটে কার্বন থাকে, দেন এটা কিসে কনভার্ট হচ্ছে? ম্যালিক অ্যাসিড। নাও ম্যালিক অ্যাসিড এবার চলে আসছে কোথায়? বান্ডিল শীতে। অ্যাসিডিক ফর্মে, লিকুইড ফর্মে চলে আসছে কোথায়? বান্ডিল শীতে। তো বান্ডিল শীতে যখন ম্যালিক অ্যাসিড এসে যাবে, এই ম্যালিক অ্যাসিড কি করবে? কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেবে, আর পাইরুভেটে ভেঙে যাবে। কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেবে, পাইরুভেট ভেঙে যাবে। তো বান্ডিলটিতে কি ছিল? জল ছিল। কার্বন ডাই অক্সাইড এসে গেল, তাহলে এই কার্বন ডাই অক্সাইড এখন কি করবে? সি থ্রি সাইকেল করবে। সি থ্রি সাইকেল করে আলটিমেটলি কি করবে? গ্লুকোজ তৈরি করবে। এই পাইরুভেট আবার চলে যাবে কোথায়? ফেরত টুয়ার্ডস দা মেসোফিল টিস্যু, যেখানে তারা আবার ফসফেনল পাইরুভেট তৈরি করবে। ম্যালিক অ্যাসিডটা ভেঙে গিয়ে পাইরুভেট ফর্ম হলো, আর কার্বন ডাই অক্সাইড জেনারেট হলো। এই কার্বন ডাই অক্সাইড সি থ্রি সাইকেলে ঢুকে গ্লুকোজ তৈরি করছে, আর এই পাইরুভেট চলে যাচ্ছে আবার মেসোফিল টিস্যুতে ফসফেনল পাইরুভেটে কনভার্ট হচ্ছে। এই ফসফেনল পাইরুভেট এগেন কার্বন ডাই অক্সাইডকে আবার কি করছে? ক্যাপচার করে নিয়ে আসছে। মাথায় ঢুকছে? তো এটা একটা সাইক্লিক্যাল ফর্ম, যার ফার্স্ট প্রোডাক্টটা হচ্ছে চারটে কার্বন। তার জন্য এই সাইকেলটার নাম দেওয়া হলো C4 সাইকেল। আর সায়েন্টিস্ট হ্যাচ অ্যান্ড স্ল্যাক এটা ডিসকভার করেছিল। অ্যাকর্ডিং টু দেয়ার নেম, এটা হ্যাচ অ্যান্ড স্ল্যাক পাথওয়েও বলা হয়। মাথায় ঢুকেছে? সো ক্রাঞ্চ অ্যানাটমি এন্ড C4 সাইকেল হচ্ছে টু ক্লোজ। তো এইটা এনসিইআরটি খুলে মন দিয়ে C4 সাইকেলটা পড়ো। কোথাও বুঝতে না পারলে বলবে এখন। স্যার বলছি এখানে দ্য এনজাইম রেসপন্সিবল ফর দ্য ফিক্সেশন, ওখানে কি ফিক্সেশনের কথা বলা হয়েছে? কার্বন ডাই কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন। তার মানে আমি যদি C3 সাইকেল এখানে নোট কর, C3 সাইকেল, সি থ্রি স্যার সাইকেল। বলছি এখানেতে এনসিআরটির এটা ইডেন ফর্মস। এটাকে টোক, তারপরে বলছি। সি থ্রি, শুনতে পাচ্ছিস অনলাইন? হ্যাঁ স্যার। এটাকে টোকো, তারপরে বলছি। তো C3 সাইকেল যেটা হয়, C3 সাইকেল হচ্ছে অল প্ল্যান্টে হবে, তাই তো? অল প্ল্যান্টে C3 সাইকেল হতে হবে, কারণ C3 সাইকেল না হলে গ্লুকোজ তৈরি হবে না। আর C4 সাইকেল কোথায় হবে? অনলি C4 প্ল্যান্ট। মানে কারা? যারা সেমি ড্রাই কন্ডিশনে থাকে বা সেমি অ্যারিড রিজনসে থাকে। সেমি ড্রাই কন্ডিশন বা সেমি অ্যারিড কন্ডিশনে যারা থাকে তাদের মধ্যে C4 প্ল্যান্ট হবে। সি3 সাইকেলে কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টর কে? RUBP। আর C4 সাইকেলে এটা হচ্ছে ফসফোএনল পাইরুভেট। C4 সাইকেলে কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টর কে? ফসফোএনল পাইরুভেট। C3 সাইকেলে ফার্স্ট প্রোডাক্ট নাম কি? PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা তিনটে কার্বন থাকে। আর C4 সাইকেলের ফার্স্ট প্রোডাক্টকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা চারটে কার্বন। C3 সাইকেল মেনলি কোথায় হবে? মানে C3 সাইকেল ইন C3 প্ল্যান্ট সেটা কোথায় হবে? মেসোফিল টিস্যু। তো C3 সাইকেলে গ্লুকোজ ফর্মেশন, গ্লুকোজ ফর্মেশন কোথায় হবে? ইন মেসোফিল। আর C4 সাইকেলে গ্লুকোজ ফর্মেশন
ইন বান্ডেল শেপ। ঠিক আছে, এবং স্পেসিফিক্যালি যদি বলা হয় অনলি C3 সাইকেল, এটা মেসোফাইটিক প্ল্যান্ট বলতে পারে। তো এইগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। আর C3 সাইকেলে ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যাবে না, এটাও নোট করতে পারি। C4 ক্রাঞ্চ অ্যানাটমি পাবি, অ্যানাটমি ইনভলভ আছে ওর মধ্যে। এখানে এই ক্রাঞ্চ অ্যানাটমির গল্পটা নেই। সেটা কোনটা হবে তোর? C3 সাইকেল, বোঝা গেল? তো এগুলো হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ, কি বলছিলে তুমি, বলো অলিভিয়া, কি বলছিলে? হ্যাঁ স্যার, আমি এনসিআরটির পেজ নাম্বার 146-এ ইট দেন ফর্মস আদার ফোর কম্পাউন্ড লাইক ম্যালিক অ্যাসিড অর অ্যাসপার্টিক অ্যাসিড ইন দ্য মেসোফাইলসের ওই প্যারাগ্রাফটার মানেটা স্যার বুঝতে পারছি না। দেখো, C4 সাইকেলটা এখানে ভালো করে বোঝো। দ্য প্রাইমারি CO2 অ্যাকসেপ্টর, প্রাইমারি CO2 অ্যাকসেপ্টর হচ্ছে কি? দ্যাট ইজ 3 কার্বন মলিকিউল ফসফোএনল পাইরুভেট এন্ড প্রেজেন্ট ইন দ্য মেসোফিল টিস্যু। এটা কোথায় থাকে? মেসোফিল টিস্যুতে। এন্ড দ্য এনজাইম রেসপন্সিবল ফর দ্য ফিক্সেশন, সেটার নাম কি? পেপ কার্বক্সিলেজ, ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ। যেমন আমরা আরইউবিপি তে এনজাইমটার নাম কি ছিল? রুবিস্কো। ঠিক তেমন এখানে কি নাম হচ্ছে? ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ, পেপকেজ। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু রেজিস্টার দ্য মেসোফিল সেলস ল্যাক অফ রুবিস্কো এনজাইম। এখানে মেসোফিল সেলসে কিন্তু রুবিস্কো থাকছে না। রুবিস্কো কোথায় থাকবে? বান্ডল শিটে। And the C4 acid, that is oxaloacetic acid, is formed in the mesophyll tissue. তো mesophyll tissue ফার্স্ট প্রোডাক্টটার নাম কি হলো? oxaloacetic acid. So it then forms other 4 carbon compounds like malic acid or aspartic acid. আমি এখানে কি লিখেছিলাম? oxaloacetic acid এর পরে malic acid, সেটা aspartic acid ও হতে পারে। So either malic acid or aspartic acid হলো itself, which are transported to the bundle sheath cell, যেটা bundle sheath cell চলে আসছে। So in bundle sheath cells, C4 acids are broken down to release carbon dioxide and 3 carbon molecule। 3 carbon molecule means pyruvate, আর pyruvic acid তৈরি করছে, আর কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দিচ্ছে। Then the 3 carbon molecule transport to the back mesophill where it converted to PEP again, আবার সেটা কি হচ্ছে? ফসফোএনল পাইরুভেট তৈরি করছে, thus completing the cycle। আর এই কার্বন ডাইঅক্সাইড রিলিজ করলেন bundle sheath cells enter C3 and Kelvin pathway. So this pathway common to all plants। এই জন্য C3 cycle is common for all plants because C3 cycle ছাড়া গ্লুকোজ তৈরিই হবে না। So the bundle sheath cells are rich in রুবিস্কো, মানে রাইবোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেস। তার মানে রুবিস্কো এনজাইম দিয়ে থাকে, ঠিক তো? বাট ল্যাক অফ পেপকেস। তাহলে মেসোফিল টিস্যুতে কি ছিল? ল্যাক অফ রুবিস্কো ছিল, পেপকেস ছিল। আর বান্ডল শিটে কি থাকছে? ল্যাক অফ পেপকেস বাট হিউজ রুবিস্কো রয়েছে। ক্লিয়ার হলো? So thus the basic pathway result the formation of sugar in the Kelvin pathway is known C3 and C4 plant. So C3 is common for both all cycle। ক্লিয়ার হলো? এবার বুঝেছো? সোজা ভাষায় লেখা রয়েছে, ছবিটা আমি সেই ভাষার মতো করেই হ্যাঁ লিখি। স্যার। তাহলে এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসবে। হ্যাচ এন্ড স্ল্যাক পাথওয়ে কাকে বলে? ক্লিয়ার হবে। ব্রাঞ্চ অ্যানাটমি এখানে আগেই রয়েছে, এই যে বান্ডল শীতশীল দেখো। দ্য লিভস হুইচ হ্যাভ দ্য সাচ অ্যানাটমিস কল ব্রাঞ্চ অ্যানাটমি। দ্যাট মিনস এখানে কি থাকছে? এই যে breathe and it হ্যাঁ, reflection of arrangement of cells। তো bundle sheath cells may be several layers around the vascular bundle। they are characterized having the large number of chloroplast। chloroplast ও থাকছে, and ওখানে several layers of কি থাকছে? প্যালিসিড প্যারেনকাইমা। সেটা থিক লেয়ার তৈরি করে দেয়, যার জন্য ওয়াটার লিকেজটা বন্ধ করে। ওয়াটার লিকেজ হয়ে গেলে কি ওয়াটারটা চলে আসবে কোথায়? ভেসিবল টিস্যুর কাছাকাছি। পেরিফেরিতে চলে এলে কি হবে? স্টোমাটা দিয়ে ট্রান্সপিরেশন হয়ে বেরিয়ে যাবে, গাছটা তখন শুকিয়ে মারা যাবে। কোন গাছে এইসব দেখা যায়? এক্সাম্পল দেখবে, এই যে মেইজ, সরগম, এগুলো সব হচ্ছে। তারপরে আমরা যেটা খাই সুগার ক্যান, এগুলো সব সি4 দেখা যায়। বুঝেছো?
স্যার এখানে 3 কার্বন মলিকিউল বলতে কোনটাকে বোঝাতে চেয়েছে? থ্রি কার্বন মলিকিউল মানে কোনটা হতে পারে ভাব দেখি, আমি কি প্রোডাক্টটা লিখেছি। কি? পাইরুবিক অ্যাসিড। পাইরুবিক অ্যাসিড। পাইরুবিক অ্যাসিড বা পাইরুভেট যেটাকে বলছে এখানে, বুঝেছো? তো এখানে তো তাই দিয়েছে, এটা ভালো করে লক্ষ্য করো। এখানে ডায়াগ্রামে দেখো, অ্যাটমসফেরিক কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, এবার জলের সাথে রিয়াকশন করে HCO3 মাইনাস করে ফেলেছে। যদি জলের সঙ্গে, যদি সে ডাইরেক্টলি ফিক্সেশন না হয়, জলের সাথে রিয়াকশন করে H2CO3 এবং ডিসোসিয়েট করে HCO3 মাইনাস করে ফেলবে। তো HCO3 মাইনাস এন্ড দেখো ফসফেনল পাইরুভেট জয়েন করে ফিক্সেশন হলো C4 অ্যাসিড। C4 অ্যাসিড মানে কি? অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তারপর এটা অ্যাসপার্টিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিডে কনভার্ট হয়। এই C4 অ্যাসিড মানে এখানে ম্যালিক অ্যাসিড। চলে এসেছে ডিকার্বক্সিলেশন, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল, C3 অ্যাসিড এলো। C3 অ্যাসিড মানে কি? পাইরুভেট। এই পাইরুভেটটা চলে গেল কোথায়? আবার রিজেনারেশন অফ ফসফেনল পাইরুভেট করতে। এই তো খেলা, বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, এটা ক্লিয়ার তো? C4 সাইকেল সবার জন্য ক্লিয়ার? এই রুদ্রাক্ষী বুঝেছিস? ক্লিয়ার তো? চলো, এবার আমরা চলে যাব C2 সাইকেলে। C2 সাইকেল অর যেটাকে আমরা বলছি ফটোফসফোরাইলেশন, এটা আরেকটা নাম দিয়েছি কি, ফটো, সরি, ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন। কেন ফটো রেসপিরেশন বলে আমরা পরে আসছি। এইখানে ক্রাইটেরিয়া কি, কোন কখন এই C2 সাইকেল হবে সেটা আগে জানতে হবে। যদি প্ল্যান্টের ক্ষেত্রে, প্ল্যান্ট রেসপিরেশনের জন্য কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ফটোসিনথেসিসের জন্য কি নেয়? অক্সিজেন নেয়, O2 ইনটেক করে। তো প্ল্যান্ট যদি O2-র পরিমাণ অনেক বেড়ে যায়, অক্সিজেন অনেক বেশি হয়ে যায় রাদার দেন কার্বন ডাই অক্সাইড, তাহলে কনসেন্ট্রেশন অফ অক্সিজেন ইজ গ্রেটার দেন কার্বন ডাই অক্সাইড। এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি অক্সিজেন বেড়ে যায় প্ল্যান্টে আর কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন কমে যায়, তখন প্ল্যান্ট কি করে? কার্বন ডাই অক্সাইডকে ফিক্সেশন না করে অক্সিজেনকে ফিক্সেশন করাতে স্টার্ট করে। না, ফটোসিনথেসিস বন্ধ হয় না, এই প্রসেসটা শুরু করে দেয়, C2 সাইকেল স্টার্ট করে দেয়। কি করে বলছি, সব প্ল্যান্টেই দেখা যায়, শুধু C4 প্ল্যান্টে হয় না। C4 প্ল্যান্টে এটা হয় না। তো এইটা অল প্ল্যান্টে দেখা যায় এক্সেপ্ট C4 প্ল্যান্ট। কেন পরে বলছি। তো C4 প্ল্যান্টে দেখা যায় না কেন, কারণটা আগে জিনিসটা বল দিলে তোকে বলতে সুবিধা হবে। তো তার মানে কি বুঝলাম, কনসেন্ট্রেশন অফ CO2 যখন কম আর অক্সিজেন বেশি, তখন কি হচ্ছে? এই যে রুবিস্কো, রুবিস্কো এবিলিটি কি বলেছিলাম, যে এটা কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন করাতে পারে, আবার রুবিস্কো কি করে? অক্সিজেন ফিক্সেশন করাতে পারে। সো কার্বক্সিলেশন মানে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন করাতে পারে, অ্যাজ ওয়েল এজ অক্সিজেন ফিক্সেশন করাতে পারে। কি হচ্ছে ভালো করে দেখ, তিনটে সেল অর্গানিতে হয়। রাইবিউলোজ বিসফসফেট, তাই তো? এই রাইবিউলোজ বিসফসফেট, রাইবিউলোজ বিসফসফেট জেনারেলি আমরা C3 সাইকেলে কি বুঝেছি? এ কার্বন ডাই অক্সাইডের সাথে রিয়াকশন করে কি তৈরি করতো? ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করতো। এই যে প্রোডাক্টটা ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইটা করলে এখানে তৈরি হয়ে যেত। কিন্তু এখন সিস্টেমে কি রয়েছে? কার্বন ডাই অক্সাইড ল্যাকিং, অক্সিজেন অনেক বেশি। তো কি জন্য কি হচ্ছে ভালো করে লক্ষ্য কর, সে কার্বন ডাই অক্সাইড না পেয়ে অক্সিজেনকে ফিক্সেশন করাচ্ছে, O2 কে ফিক্সেশন করাচ্ছে। দেন ফার্স্ট প্রোডাক্ট কি করলো? ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। কি করলো? ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। হওয়ার দরকার কি ছিল? ফসফোগ্লিসারিক অ্যাসিড না করে তৈরি করলো কি একটা প্রোডাক্ট, তার নাম হচ্ছে ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। এখান থেকে ফসফেটটা ছেড়ে দিয়ে নাম কি হয়ে গেল? গ্লাইকোলিক অ্যাসিড। এটা কোথায় হলো? উইথিন দা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট থেকে এই গ্লাইকোলিক অ্যাসিড চলে গেল কোথায়? পেরক্সিজম। পেরক্সিজমে গিয়ে গ্লাইকোলিক অ্যাসিড কিসে কনভার্ট হবে? গ্লাইঅক্সালিক অ্যাসিড প্লাস হাইড্রোজেন পার অক্সাইডে ভেঙে যায়। আলটিমেটলি এটা গ্লাইসিন বলে একটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে। তার মানে সিকোয়েন্সটা বুঝছো? সিকোয়েন্সটা ভালো করে মাথায় রাখো। RUBP অক্সিজেনের সাথে রিয়াকশন করে ফসফো গ্লাইকোলিক অ্যাসিড, ফসফেট ছেড়ে দিয়ে কি হলো? গ্লাইকোলিক অ্যাসিড হলো। এই গ্লাইকোলিক অ্যাসিড কোথায় চলে যাবে? পেরক্সিজমে। পেরক্সিজমে গ্লাইকোলিক অ্যাসিড কি হচ্ছে? গ্লাইঅক্সালিক অ্যাসিড প্লাস H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করছে। এটাই গ্লাইসিনে কনভার্ট হচ্ছে। গ্লাইসিন ইজ অ্যামাইনো অ্যাসিড, সিম্পল অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিনে কনভার্ট হচ্ছে। যেই গ্লাইসিনটা চলে আসছে কোথায়? নেক্সট মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে দুটো ঘটনা ঘটে, ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, আর
একটা NH3 গ্রুপ ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে সে কিসে কনভার্ট হচ্ছে, সেরিনে কনভার্ট হচ্ছে। গ্লাইসিন থেকে কি তৈরি হলো, সেরিন। কোন কোন সেল অর্গানেলি, মাইটোকন্ড্রিয়া। মানে এই ছোট ছোট কোশ্চেন আসতে পারে। গ্লাইসিন থেকে কি হলো, সেরিন হলো। সেরিন হতে গিয়ে সে কি করলো, একটা NH3 ছেড়ে দিল, একটা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল। ওকে, কারণ অনেকগুলো মলিকিউল আসছে, জয়েন করে কনভার্ট করছে। হ্যাঁ, সেরেনে কনভার্ট করলো। এইবারে সেরেনটা কোথায় চলে গেল, পেরোক্সিজমে। পেরোক্সিজমে সেরিনটা গ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হলো। এই গ্লিসারিক অ্যাসিড ফসফেট নিয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্ট হলো। ফসফেট নিয়েছে কেন, দেখ, ATP নিয়েছে, ADP ছেড়েছে, তাহলে একটা ফসফেট ওখান থেকে নিয়েছে। সেই ফসফেট নিয়ে তৈরি করলো PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে কি, 3 কার্বন কম্পাউন্ডে চলে এলো। তার মানে এইটা আবার গ্লুকোজ তৈরি করতে কাজে লাগছে, C6H12O6 ফসফোগ্লিসারিলডিহাইড। তারপরে সেখানে 10টা মলিকিউল চলে যাবে, RUMP তৈরি করবে। বাকি দুটো মলিকিউল চলে যাবে ফ্রুক্টোজ শান্ট পাথওয়ে দিয়ে, তোর গ্লুকোজ তৈরি করে দেবে। গ্লুকোজ তৈরি হলো। কিন্তু এই শুধু এক, শুধুমাত্র ফসফোগ্লিসারিক অ্যাসিড পাওয়ার জন্য তাকে এতগুলো এনার্জি খরচা করতে হলো। এই জন্য এটাকে একটা ওয়েস্ট প্রসেস, অনেক বেশি খরচা হয়। এটা প্ল্যান্টের জন্য ভালো না, অনেক বেশি খরচা হয়, ওয়েস্টফুল প্রসেস, বুঝেছো? এবার এটা কেন C2 সাইকেল বললাম, ফার্স্ট প্রোডাক্ট ছিল ফসফোগ্লাইকোলিক। তো ফসফোগ্লাইকোলিক অ্যাসিড যেটা দেখতে পাচ্ছ, এটা দুটো কার্বন ছিল, এই জন্য এটাকে C2 সাইকেল বলা হলো। ওয়াই ফটো রেসপিরেশন, রেসপিরেশনে অক্সিজেন ইনটেক হয়, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। এখানে দেখ অক্সিজেন ইনটেক হলো, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করলো, এই জন্য এটাকে ফটো রেসপিরেশনও বলা হয়। মাথায় ঢুকলো? এবার কোশ্চেন হচ্ছে যে C4 প্ল্যান্টের ক্ষেত্রে এটা হয় না কেন। C4 প্ল্যান্টে কি হয়, C4 প্ল্যান্টে কার্বন ডাইঅক্সাইড যখন আসে, কার্বন ডাইঅক্সাইড অলরেডি বেশি করে ফিক্সেশন করে C4 অ্যাসিড তৈরি করে রাখা হয়। তার জন্য কার্বন ডাইঅক্সাইড ল্যাকিং হওয়ার চান্স অনেক কম যায়। মানে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন অ্যাসিডিক ফর্মে বেশি থাকছে, অনেক বেশি। যখনই পাচ্ছে সে কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি করছে, অ্যাসিড ফর্ম করে দিচ্ছে। ফিক্সেশন করাতে তো তো লাগছে না সেইভাবে, শুধু ফসফেটল পাইরুভেট হলেই হয়ে যাবে। এবং ওই অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, মানে ম্যালিক অ্যাসিড ফর্মে অনেক সময় থেকে যাবে, অনেকটা টাইম থাকে, বুঝেছো? সেই জন্য কি হয়, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন ওই যে রেশিওটা কম বেশি হয়, অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকছে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড কমে গেলে C2 তে চলে আসবে, কমে গেলে C2 তে চলে আসবে। শুধু কমলে হবে না, অক্সিজেনকে বাড়তে হবে, বুঝেছো? কে, আরে গ্লাইসিনটা ভাঙছে, অনেকগুলো গ্লাইসিন জুড়ে সেরিন এখন গ্যাস GAS পড়েছিলাম, মনে পড়ে? তো সেটা তো জয়েন করছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আরেকবার পুরো জিনিসটাকে বুঝে নিই। এই ছন্দটাকে মাথায় রাখতে হবে, 3টে সেল অর্গানেলি। বই দেখবে না, স্ক্রিনও দেখবে না, মনে মনে বলার চেষ্টা করো। ফার্স্টে কি ছিল, সেল অর্গানের নাম কি ছিল, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে RUBP অক্সিজেনের সাথে রিয়াকশন করলো, রুবিস্কো এনজাইমের প্রেজেন্সে কি করবে, ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। ফসফোগ্লাইকোলিক অ্যাসিড থেকে ফসফেট ছেড়ে দিলে কি হবে, গ্লাইকোলিক অ্যাসিড। গ্লাইকোলিক অ্যাসিড কোথায় চলে যাবে, পেরোক্সিজম সেকেন্ড। পেরোক্সিজম সেকেন্ড সরবরাহ। পেরোক্সিজম এসে কি করবে, গ্লাইঅক্সালিক অ্যাসিড আর H2O2 তৈরি করবে। এই গ্লাইঅক্সালিক অ্যাসিড থেকে গ্লাইসিন ফর্ম হবে, গ্লাইসিন চলে যাবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া NH3 কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিয়ে গ্লাইসিন থেকে সেরিন হবে। সেরিন ফিরে যাবে আবার মাইটোকন্ড্রিয়ায়, সরি, হ্যাঁ, চলে যাবে কোথায়, পেরোক্সিজমে। পেরোক্সিজমে যাওয়ার পর কি হবে, গ্লিসারিক অ্যাসিড হবে। ওই গ্লিসারিক অ্যাসিডটা আলটিমেটলি আবার চলে যাবে কোথায়, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে গিয়ে ফসফেট নিয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। তো এই সাইক্লিক্যাল ফর্মে ফার্স্ট প্রোডাক্টটা কে ছিল, ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লাইকোলিক অ্যাসিড। তার জন্য যেটা হচ্ছে দুটো কার্বন রয়েছে, এই জন্য C2 সাইকেল বলা হয়। আর ফার্স্টে যেটা হচ্ছে কার্বন ডাই অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, তাই ফটো রেসপিরেশনও বলছি। সো ফটোসিনথেসিস সময় প্ল্যান্ট এটা ইউজ করতে পারে। একটা স্কুলের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে C2 সাইকেল অর ফটো রেসপিরেশন ইজ আ ওয়েস্টফুল প্রসেস, জাস্টিফাই। বলতে হবে, এটা প্রসেস পুরো লেখার দরকার নেই, বলতে হবে যে নর্মালি RUBP fix carbon dioxide with the help of Rubisco and produce phosphoglyceric acid. But when carbon dioxide concentration is less but oxygen concentration is high, this Rubisco fix the oxygen instead of carbon dioxide.
and the first product produced, that is the phosphoglycolic acid. So from the phosphoglycolic acid to the phosphoglycerate, right? For transfer of phosphoglycolic acid to phosphoglycerate needs lot of biochemical conversion and lot of energy, right? And two other cell organelles also involved, that is the peroxisome and mitochondria. So that is why this is the wasteful process. মাথায় ঢুকলো? সেটা একটা বাই প্রোডাক্ট তৈরি হয়েছে, কিন্তু বাকিটা তো এখানে থেকে যাচ্ছে। সেটা তো কাজে লাগছে, কিন্তু ফসফোগ্লাইকোলিক অ্যাসিডটা তো নষ্ট হবে, তাকে তো কনভার্সন করাচ্ছে। কেলভিন সাইকেল টেক্স প্লেস। কেলভিন সাইকেল কোথায় হয়? সি3 সাইকেলে কোথায় হবে? সি3 সাইকেলে হবে স্যার মেসো। মেসোফিল। সি4 সাইকেলে কোথায় হবে? বান্ডেল শীট। বান্ডেল শীথ। ওকে। সেল টাইপ ইন হুইচ ইনিশিয়াল কার্বক্সিলেশন রিঅ্যাকশন অকার্স। স্যার দুটোই মেসোফিল। বাট হ্যাঁ ইনিশিয়াল স্যার, কার্বক্সিলেশন, কার্বক্সিলেশন তো দুটো। আচ্ছা এই দাঁড়া চুপ কর। সি3 সাইকেলে যেটা হবে সেল কার্বক্সিলেশন হবে মেসোফিল টিস্যু। আচ্ছা, সি4 সাইকেলে হবে মেসোফিল টিস্যু। How many cell types does leaf have that fix CO2? How many cell type? C3 তে, স্যার ওয়ান মেসোফিল, আর C4 এতে দুটো, একটা বান্ডেল শীট আর আরেকটা মেসোফিল। so C3 তে হবে 1 আর এটা হবে 2। ওকে। Which is the primary CO2 acceptor? এখানে আর RUB, ইউ বিপি। এখানে PEP, পেপ। phosphoenol pyruvate. Number of carbons in which primary carbon acceptor? C3 তে হবে 5 আর এখানে কি হবে? 5। 3। 3 হয় বলে প্রোডাক্টটা 4 হচ্ছে, এটা 5 হয় বলে 6টা ভেঙে গিয়ে 3 এ কনভার্ট হবে। হুইচ ইজ দ্য প্রাইমারি CO2 ফিক্সেশন প্রোডাক্ট? এখানে কি হবে? পিজিএ। ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। নাম্বার অফ কার্বনস ইন দ্য প্রাইমারি কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন প্রোডাক্ট, এটা 3C, এটা 4C। ডাজ দ্য প্ল্যান্ট হ্যাভ রুবিস্কো? ইয়েস, দুজনেই রুবিস্কো থাকবে। ডাজ দ্য প্ল্যান্ট হ্যাভ পেপ কেস? এটাতে থাকবে না, এখানে থাকবে। স্যার দুটোতেই থাকবে। পেপ কেস কেন থাকবে? স্যার কারণ কিছু কিছু C3 প্ল্যান্টসে তো পেপকেস গার্ড সেলেতে অ্যাভেলেবেল থাকে, তাই রেগুলেট দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা তো। সেটা আলাদা কেস বাবা, ফটোসিনথেসিস রিলেটেড আসবে না, ঠিক আছে? না, ও যেটা বলছে ঠিক আছে, সেটা হচ্ছে, সেটা অনেক থিওরি, সেটা হাইপোথিসিস। সেটা হচ্ছে স্টোমাটা ওপেনিং এর হাইপোথিসিস, কোথাও কার্বনিক অ্যাসিডের গল্প আছে, কোথাও সুগার কনসেন্ট্রেশনের উপর আছে, সুতরাং পেপকেক সেখানে একটা হাইপোথিসিস, ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই সেটা আমরা যাব না, আমরা সিম্পল প্রসেসেই থাকবো, ঠিক আছে? ডাজ দ্য প্ল্যান্ট হ্যাভ পেপকেজ? না, সি3 সাইকেলে নো, আর আমাদের সি4 সাইকেলে থাকে, মানে সি4 প্ল্যান্টে আছে, ঠিক আছে? হুইচ সেল ইন দ্য প্ল্যান্ট হ্যাভ রুবিস্কো? কোন সেলে থাকবে? স্যার C3-তে মেসোফিল আর C4-এতে বান্ডেল শীথ। রুবিস্কো থাকবে সি3 তে মেসোফিল টিস্যুতে, আর এখানে থাকবে বার্নিং টিস্যুতে। CO2 ফিক্সেশন রেট আন্ডার হাই লাইট কন্ডেনসেশন। হাই লাইট কন্ডেনসেশন কি হবে? দি কন্ডিশন কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন আন্ডার হাই লাইটে স্যার C3-তে লো। সি3 তে লো হয়ে যাবে, এটাতে C4-এ হাই। হাই হবে, কারণ সেভাবে ক্রাঞ্চ অ্যানাটমি রেডি করা আছে। ওখানে যদি হতো সে কিন্তু শুকিয়ে মরে যেত। তো রোদ বেড়ে গেছে কি হবে? ফটোন পার্টিকেল প্রচুর আসছে, তো আদর ট্রান্সপিরেশন রেট বেড়ে যাবে, ট্রান্সপিরেশন রেট বাড়লে গাছ এমনি শুকিয়ে মরে যাবে। কিন্তু এখানে সানলাইট বাড়লেও রেট অফ ফটোসিনথেসিস বাড়বে, কারণ অ্যাসিড ফর্ম করে ভেতরে নিয়ে আসছে, ডাইরেক্টলি ধরতে পারছে না। হয়ে যেত ফটো রেসপিরেশন প্রেজেন্ট অ্যাট লো লাইট ইন্টেন্সিটিস, সি3 তে হবে। নেগলিজেবল। স্যার আর দুটোতেই নেগলিজেবল হবে। ফটো রেসপিরেশন লো লাইট ইন্টেন্সিটিতে দুটোই নেগলিজিবল হবে, ঠিক? নেগলিজিবল কম, সামটাইমস লো লাইটে লো কার্বন ডাই অক্সাইড বা লো অক্সিজেন কিছু বলেনি, লো লাইট।
লো লাইট মানে সানলাইট আসছে না এরকম নয়, ইন্টেন্সিটি কম। তো ইন্টেন্সিটি কম মানে এমনি ফটোসিনথেসিস স্লো হয়ে গেছে অনেক। তো সেই জন্য এখানে সি ফটো রেসপিরেশন নেগলিজিবল হয়ে যাবে দুজনের জন্য। whether the photorespiration present at the high light intensity, C3 তে কি হবে, হাই। হাই থাকবে, আর এইখানে কি হবে, নেগলিজিবল। নেগলিজেবল। কারণ C4 এটা হয় না, তাই নেগলিজিবল হিসেবে ধরা হচ্ছে। whether the photorespiration would be present at low concentration, CO2 concentration, CO2 নেগলিজেবল। concentration লো হলে, দুটোতেই। CO2 concentration কম, তাহলে মানে ফটোরেসপিরেশন C3 তে হতে পারে সামটাইমস। কেন কম হবে, CO2 কমেছে, তার মানে এইটাই তো ফটো রেসপিরেশনের মেন মুদ্রা। CO2 কম, O2 বেশি, তার মানে কার্বন ডাই অক্সাইড যদি কমে যায় তখন কনসেন্ট্রেশন কমছে, তার মানে অক্সিজেনের কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তখন চান্স আছে সামটাইমস, সেই জন্য বলা হলো, নট অলওয়েজ। স্যার আর হাই হবে না? কারণ C3-তে তো। কেন C3 তে হাই হয়ে যাবে, যদি এর সঙ্গে তো দেখো ওয়েদার ফটো রেসপিরেশন প্রেজেন্ট এট লো CO2 কনসেন্ট্রেশন শুধু নয়, কার্বন ডাই অক্সিজেন কনসেন্ট্রেশনও তো লিখতে হতো না, থিওরিটিক্যালি অক্সিজেন কনসেন্ট্রেশন তো লিখতে হতো, এটা বুঝেছিস। হ্যাঁ স্যার। অক্সিজেন কনসেন্ট্রেশন যদি হাই থাকতো, CO2 কনসেন্ট্রেশন লো থাকতো, তখন এটা হাই হয়ে যেত। কিন্তু এখানে দিয়েছে অনলি CO2 কনসেন্ট্রেশন লো, তো C3 তে হতে পারে, বাট C4 তো হবে না কখনো। ওয়েদার ফটো রেসপিরেশন উড বি প্রেজেন্ট এট হাই CO2 কনসেন্ট্রেশন, হাই CO2 কনসেন্ট্রেশন হলে ফটো রেসপিরেশন C3 তে হবে, হবে না। C4 তো হয় না। টেম্পারেচার অপটিমাম 30 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, C3 হচ্ছে কোনটা, 20 to 25। এইটা C3, 20 থেকে 25, আর এটা অ্যাবভ 40 নয়, স্যার C4 30 to 40। 30 to 40 হবে, অ্যাবভ 40 হলে ডেজার্টের দিকে চলে যাবো, জেরোফাইটিক প্ল্যান্টে চলে যাবো, এটা তো আমাদের C4 প্ল্যান্ট। ঠিক আছে, এটাকে রেডি করলে তোমার একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়। হ্যাঁ, এইবার চলে আসবো, দেখি আমাদের চারটায় চলে যাই। আমাদের চারটে C2 সাইকেল হয়ে গেল। PQ আগে বলে দিয়েছিলাম, PQ মানে ফটোসিনথেটিক কোশেন্ট, টোটাল অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সিজেন ইভলভ ডিভাইড বাই টোটাল অ্যামাউন্ট অফ ইনটেক। তার মানে ছটা ইভলভ করছে অক্সিজেন, ছটা কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, ইজিক্যাল টু 1। সো PQ অলওয়েজ 1, এটা এত ইম্পর্টেন্ট নয়, এটা জাস্ট জানলেই হবে। বাট RQ হচ্ছে কার্বন, গ্লুকোজ, প্রোটিন, এদের জন্য সব আলাদা হয়। ঠিক আছে, এটা RQ আলাদা হচ্ছে, কি উল্টোটা, সেখানে কার্বন ডাই অক্সাইড ইভলভ কি হচ্ছে, CO2, অক্সিজেন নিচ্ছে। এবার আমরা চলে আসবো ফ্যাক্টরস গুলো, দিলেই চ্যাপ্টারটা খতম হয়ে যাবে। তো ফ্যাক্টরস গুলো হচ্ছে লিমিটিং ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলোর প্রেজেন্সে মানে লাইট, ওয়াটার, এইসব জিনিস বেশি হলে কি হয়, কম হলে কি হয়, এটা আমাদের পড়তে হবে। আগে নিজের রিডিং দাও ভালো করে, তারপর আমি বলছি। লাইট ইন্টেন্সিটির উপরে দিয়েছে, তাই তো। তো লাইট ইন্টেন্সিটি যখন গ্র্যাজুয়ালি বাড়ছে, ঠিক আছে, ফটোসিনথেসিস রেট বাড়ছে, ক্লিয়ার। এবার সার্টেন টাইমের পর এটা একটা, কারণ 680 আর 700 ন্যানোমিটার লাইট ফটোসিনথেসিসে লাগে, আমরা জানি PS1 PS2 সিস্টেমের গল্প, এটা তখন স্যাচুরেট হয়ে যাবে। মানে যখনই লাইট ইন্টেন্সিটি বাড়ছে, ধীরে ধীরে রেট অফ ফটোসিনথেসিস বাড়ছে, অ্যাবজর্পশন ক্যাপাসিটি বাড়ছে, কিন্তু একটা সার্টেন টাইমের পর লাইট ইন্টেন্সিটি যখন রিচ করে, তখন তোর ফটোসিনথেসিস একটা জায়গায় স্যাচুরেট হয়ে যাচ্ছে, ওয়েভলেন্থ বুঝিয়েছে। সো এখানে দেখো কি বলছে, দুটো জিনিস আছে, লাইটের কোয়ালিটি অ্যান্ড লাইটের ইন্টেন্সিটি, দ্য ডিউরেশন অফ এক্সপোজার টু দ্য লাইট। তো while discussing the light as a factor that affects the photosynthesis, there is a linear relationship between the incident of light and carbon dioxide fixation rate at low light intensity. At high light intensity, the
গ্র্যাজুয়ালি রেড ডাজ নট শো ফার্দার। যদি লাইট ইন্টেন্সিটি লো থাকে, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেশি থাকে, ধীরে 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 ফটোসিনথেসিস বাড়ছে। কিন্তু লাইট ইন্টেন্সিটি যখনই একটা রিচ করে যাচ্ছে, অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা একটা জায়গায় স্যাচুরেট হয়ে যাচ্ছে। ঠিক আছে। So what is the interesting to note that the light saturation occurs 10% of the full sunlight. আচ্ছা, এইখানে একটা ছোট্ট ইনফরমেশন আছে, যেটা অলরেডি ক্লাস 12 গিয়ে আমরা পড়বো। টোটাল সানলাইট যা আসে আর্থ, এটা আমি আগেও বলেছিলাম, অনলি 1% ক্যাপচার। আর টোটাল পিএআর, ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন, পিএআর মানে হচ্ছে, পিএআর মানে হচ্ছে ফটোসিনথেটিক অ্যাক্টিভ রেডিয়েশন, তার 10% ক্যাপচার করে। এখানে যেটা দিয়েছে যে নোট দ্যাট লাইট স্যাচুরেশন অকার্স এট দ্য 10% অফ দ্য ফুল সানলাইট, মানে এটা পিএআর এর গল্প বলেছে। হেন্স দ্য এক্সেপ্ট ফর দ্য প্ল্যান্ট ইন শেড অর ডেন্স ফরেস্ট, লাইট ইজ রেয়ারলি লিমিটিং ফ্যাক্টর ইন দ্য নেচার। এইখানে একবার ডেন্স ফরেস্ট, হ্যাঁ, 1%-এর 10%। তো এখানে কি দেখ, রেয়ারলি কোথায় এই এক্সেপশনটা দেখা যায়, শেডেড প্ল্যান্ট, শেডেড এরিয়া আর ডেন্স ফরেস্ট। ডেন্স ফরেস্টে কি হয়, সানলাইট, যেমন ট্রপিক্যাল ফরেস্ট, পুরো 3 ক্যানোপি দেখা যায়, পুরো গাছে ছাওয়া হয়ে গেছে, সানলাইট পেনিট্রেট করতে পারে না, সেইখানে লাইট হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। কিন্তু বাদ বাকি জায়গা সানলাইট যেখানে ম্যাক্সিমাম জায়গায় রিচ করবে। এবং ট্রপিক্যাল রিজিয়নে প্রোডাক্টিভিটি সব থেকে বেশি ডিউ টু প্রেজেন্স অফ হাই লাইট ইন্টেন্সিটি। ট্রপিক সানলাইট, এই হচ্ছে আর্থ, তাই তো, ওটা আর্থের ছবি আঁকি খুব বাজে দেখে, এটা আর্থ। তো আর্থের এইখানে এই হচ্ছে ট্রপিক, 20 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি সাউথ যদি আমরা দেখি, এই রিজিয়নে সব থেকে গাছের নাম্বার বেশি, বিকজ রেট অফ ফটোসিনথেসিস প্রোডাক্টিভিটি এই রিজিয়নে সব থেকে বেশি, কারণ সানলাইট এখানে সব থেকে বেশি রিচ করে। পোলার রিজিয়নের দিকে সানলাইট রিচিং এর ক্যাপাসিটি কমে যাচ্ছে, ওই জন্য পোলার রিজিয়নের দিকে বরফ টরফ ঠান্ডা ঠান্ডা পাবে। তো যেখানে সানলাইট বেশি থাকবে, ইন্টেন্সিটি বেশি থাকবে, রেট অফ ফটোসিনথেসিস বাড়বে, এটাই বলছে। বাট এক্সেপশন কোথায়, যেখানে ডেন্স ফরেস্ট তার ঠিক নিচে ক্যানোপি হয়ে গেছে, ক্যানোপি যেখানে হয়ে যাবে তার আন্ডার যে ক্যানোপি, সেখানে সানলাইট হচ্ছে একটা লিমিটিং ফ্যাক্টর। ইনক্রিজ ইনসিডেন্ট অফ লাইট বিয়ন্ড দ্য পয়েন্ট ইজ কজ ব্রেকডাউন অফ ক্লোরোফিল এন্ড ডিক্রিজ দ্য ফটোসিনথেসিস। যখন সানলাইট একেবারে 780 ক্রস করে যায়, আমি বলেছিলাম রেড ড্রপ, তখন কি হবে, মোস্ট অফ দ্য ক্লোরোফিল ব্রেক করতে শুরু করবে, তখন ফটোসিনথেসিস ফল করে যাবে। ক্লিয়ার হলো? চল কার্বন ডাইঅক্সাইড তোরা বুঝতে পারিস, চল কার্বন ডাইঅক্সাইড দেখি কি বলছে। এইটা বুঝেছিস অনলাইন সবাই? দেখ, কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেজর লিমিটিং ফ্যাক্টর ফর ফটোসিনথেসিস, কারণ কার্বন ডাইঅক্সাইডই অ্যাকচুয়ালি কি হচ্ছে, হাইড্রোজেনটাকে নিয়ে গ্লুকোজে কনভার্ট হচ্ছে। তার মানে রিডাকশন হচ্ছে নাকি অক্সিডেশন হচ্ছে, রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, হাইড্রোজেন নিচ্ছে, রিডিউস হচ্ছে। সো রিডিউস ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড ইজ গ্লুকোজ বলতে পারি। So the concentration of CO2 is very low in atmosphere between 0.3 and 0.4%. অনেক কম অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড আছে। So increased concentration up to 0.4% can causes the increase of CO2 fixation. যদি কার্বন ডাইঅক্সাইড বাড়তো, CO2 fixation বাড়ছে। So beyond these levels can become damaging over the longer period. এর উপরে যদি চলে যায় ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে কি হবে, কার্বনিক অ্যাসিড ফর্ম হয়ে যাবে। কার্বনিক অ্যাসিড কি করবে, মিডিয়ামের পিএইচটাকে কমিয়ে দেবে। মিডিয়ামের পিএইচ কমে মানে কি, অ্যাসিড হয়ে যাবে। অ্যাসিডিক মিডিয়ামে এনজাইম গুলো ঠিক কাজ করতে পারবে না। বুঝেছো? সুতরাং পার্সেন্টেজ, এই কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 0.3 to 0.4 পর্যন্ত ঠিকই আছে, 0.5% ঠিকঠাক আছে। তার বিয়ন্ডে চলে গেলে কি হবে, রেট অফ ফটোসিনথেসিস ডিক্রিজ হতে থাকবে। কেন? কেন কি, কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেলে, আমরা দেখ C4 সাইকেলে দেখি যে H3 মাইনাস করেছিল, তার মানে কার্বনিক অ্যাসিড করে আয়নিক ফর্মে গিয়ে সে মোটামুটি পিএইচ টিএইচ কমিয়ে দিয়ে গল্প শেষ করে দেবে। বুঝলে? সো দা C3 and C4 plant respond differently CO2 concentration. At the low light condition, neighbor group respond to the high CO2 concentration.
My high CO2 condition. At low light condition, neither group respond to the high CO2 concentration. Low light concentration আছে, তখন কি হবে? Neither group respond to high CO2 concentration. Light concentration কম, CO2 concentration হাই থাকলেও সে কিন্তু রেসপন্স করবে না। At the high light intensity, both C3 and C4 plants shows the increased rate of the photosynthesis. হাই লাইট কনসেন্ট্রেশন লাইট ঠিকঠাকই আছে, C3 C4 প্ল্যান্ট কি করবে? ফটোসিনথেসিস রেট বাড়াবে। C4 প্ল্যান্টটা তো বেশি হবে। So what is the important note that C4 plant shows the saturation about 360, এটা কি মাইক্রোলিটার পার লিটার, 360 মাইক্রোলিটার পার লিটার ইউনিটটা, while C3 respond to increase CO2 concentration saturation seen only beyond 450 মাইক্রোলিটার পার লিটার। তার মানে কি বুঝলি? C4 প্ল্যান্টে যদি 360 মাইক্রোলিটার পার লিটার কার্বন ডাইঅক্সাইড থাকে, সে সেখানে কাজ করে নেবে। কিন্তু C3 প্ল্যান্টের জন্য লাগবে কত? 450 বা তার বেশি লাগবে। তার মানে কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড C4 এ কম হলেও সে কিন্তু কাজ করে নিতে পারছে, কিন্তু কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন C3 প্ল্যান্ট 450 তার বিয়ন্ড লাগছে, আর সেইখানে 360 হলেই C4 প্ল্যান্টে হয়ে যাচ্ছে। Thus, the current availability of CO2 level is limiting for C3 plant. এই জন্য কি বলছে, C3 প্ল্যান্টের জন্য এটা এটা লিমিটিং, যেখানে C4 প্ল্যান্ট কম কনসেন্ট্রেশনও হয়ে যাচ্ছে, কারণ সে কম C4 চারটে কার্বন করে নিচ্ছে, এখানে তিনটে কার্বনে কনভার্ট হচ্ছে, আর সেখানে অ্যাসিডিক ফর্ম করে স্টোর করে নিচ্ছে সে। The fact that C3 plant respond to high CO2 concentration by showing increase the rate of photosynthesis leading to higher productivity has been used to some greenhouse crops as atmosphere well prepared. গ্রিনহাউস এ কি হয়? গ্রিনহাউসে কি হয়? লাইট ডেনসিটি গ্রিনহাউস জানা আছে তো? কি বল দেখি, সবুজ কালারের ঘর কি? বল বল, কি তো বলছিস বল। হয়ে গেল। গ্রিন হাউস হচ্ছে যেখানে ঠান্ডার দেশ, মানে যেখানে ঠান্ডা আছে, টেম্পারেচার লস আছে, সেখানে কাঁচের ঘরের চাষ করা হয়। এই কাঁচের ঘরে সানলাইট যখন পেনিট্রেট করে, সে তখন স্মল রে হিসেবে পেনিট্রেট করে। এবার সেই রিফ্লেক্ট যখন হয়, লার্জ রে হিসেবে রিফ্লেক্ট হয়। এইবার লার্জ রে গুলো আর বেরোতে পারে না, তার জন্য ভেতরটা গরম থাকে, হিট থাকে, টেম্পারেচারটাকে বাড়িয়ে রাখা। আর কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন ঠিক রাখলে ওখানে ফটোসিনথেসিস ঠিকঠাক হয়, প্ল্যান্ট গুলো গ্রো করতে পারে। দ্যাট ইজ গ্রিন হাউস বলা হয়। আর সেইটাই আর্থের উপর এফেক্ট আছে। এই আর্থের চারদিকে যে অ্যাটমসফিয়ার আছে, এই অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, কার্বন মনোক্সাইড আছে, মিথেন আছে, সিএফসি আছে, ক্লোরোফ্লোরোকার্বন। এই কার্বন ডাইঅক্সাইড ওয়ান অফ দেম, মিথেন ওয়ান অফ দেম, যেগুলো কি করে, এই সানলাইট যখন আসে আর্থে, তখন আসে ন্যারো রে হিসেবে। এবার এখান থেকে রিফ্লেক্ট করলে কি হবে? লার্জ রে হিসেবে রিফ্লেক্ট করে। তখন এই রিফ্লেক্টেড পার্ট গুলোকে ওরা কি করে, ওই কার্বন ডাইঅক্সাইড গুলো ক্যাপচার করে নিয়ে ওটাকে গরম রাখে। এই গরম রেখেছে বলে আমাদের একটা টেম্পারেচার আর্থের চারদিকে দেখতে পাচ্ছি, নইলে কি হতো, ঠান্ডা পড়ে যেত। এবার এটা বেশি গরম হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে বলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পলিউশন বাড়ছে বলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যেটা আমরা পড়েছি। আবার এই গরম করে রেখেছে বলে গ্লেসিয়ার এসছিল, আমরা জানি গ্লেসিয়ারের পরে ল্যান্ডমাস ওপেন হয়েছে, কারণ ডিউ টু হিট। সো দ্য ফ্যাক্ট CO3, এটা তো বলেই দিলাম। তো এটা বুঝলে, CO2 কনসেন্ট্রেশন ব্যাপারটা বোঝা গেল। তো CO2 লিমিটিং ফ্যাক্টর কোন রেসপেক্টে? C3 প্ল্যান্টের ক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর, কারণ সেখানে একটা অ্যাকুরেট 450 মিলিলিটার পার, মানে মাইক্রোলিটার পার লিটার অ্যামাউন্ট মিনিমাম লাগবে, তার বিয়ন্ড লাগতে হবে। সেখানে C4 প্ল্যান্টে 360 হলে হয়ে যায়। তো সেই জন্য C3 প্ল্যান্টের জন্য এটা একটা লিমিটিং ফ্যাক্টর। আর কার্বন ডাইঅক্সাইড এখানে কমে গেলে C3 প্ল্যান্ট তখন C2 সাইকেলের দিকে চলে। আর ওয়াটার ইম্পর্টেন্ট। ওয়াটার থাকে বলে কি হয়, ফটোসিনথেসিসে অক্সিজেন, গ্লুকোজ, C6H12O6, এই যে হাইড্রোজেন আসছে জল থেকে, আর এইখান থেকে আসছে PO2। সো PO2 থেকে গ্লুকোজ তৈরি করা ওদের মেন উদ্দেশ্য ছিল। সো এই হাইড্রোজেন দিচ্ছে কে? জলই দিচ্ছে। সো এখানে জলের ইম্পর্টেন্স আছে, বুঝেছো? ইভিন দো ওয়াটার ইজ ওয়ান অফ দ্য রিয়াক্টেন্টস অফ লাইট রিয়াকশন, দ্য এফেক্ট of water as factor more through the effect of the plant rather than the directly in the photosynthesis.
ওয়াটার স্ট্রেস কজেস দ্য স্টোমাটা ক্লোজিং হেন্স দ্য রিডিউসিং CO2 অ্যাভেলেবিলিটি। ওয়াটার স্ট্রেস হলে স্টোমাটা ক্লোজ হয়ে যাবে, জল ঢুকলে স্টোমাটা স্টারজিট হয়, জল বেরিয়ে গেলে স্টোমাটা কি হয়, ফ্ল্যাশিট হয়ে যায়। তাহলে স্টোমাটা বন্ধ হয়ে গেলে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে না, তখন জল ইনডিরেক্টলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে হেল্প করছে। স্টোমাটা ওপেনিং এন্ড ক্লোজিং এ জলের রোল আছে। সো জল একটা এখানে ফ্যাক্টর দাঁড়িয়ে গেল, বোঝা গেল। বিসাইড দ্য ওয়াটার স্ট্রেস অলসো মেক্স দ্য লিপ উইল্ড এন্ড দাস রিডিউসিং দ্য সারফেস এরিয়া। লিপস, আচ্ছা আমরা পড়েছিলাম অ্যানাটমি পড়তে গিয়ে বুলিফর্ম সেলস। বুলিফর্ম সেল জল ঢুকে গেলে কি হবে, সারফেস এরিয়া বাড়িয়ে দেয়, জল বেরিয়ে গেলে মুচকে যায়, পাতাটা সিঙ্ক হয়ে যায়। তো সিঙ্ক হয়ে গেলে কি হবে, সারফেস এরিয়া কমবে, সারফেস এরিয়া কমে গেলে ফটোসিনথেসিস রেট কমে যাবে। বুঝেছো? তো এগুলো হচ্ছে ফ্যাক্টর। চলো এবার তোমাদের কোনো ডাউট থাকলে বলো আমাকে।